দীর্ঘদিন পরে আজকে আবারও কিছু কথা বলার জন্য আসছি জরুরি যেগুলা। আমার মনে হইতেছে যে এগুলা আসলে বলা অনেকটা জরুরি। তো আমি অনেকদিন ওইভাবে ভিডিও দিতেছি না বা পারতেছি না। আগের পুরানো ভিডিওগুলাই দিতেছি পেইজে বা YouTube এ। তো ভাবলাম আজকে একটা কাজে আসছি। এখানে আমি এখন কবরস্থানে আসছি ঘাসের জন্য। সামনে কোরবানি আর একটা গরু আছে এটা বিক্রি করার প্রস্তুতি চলতেছে। কোরবানির উদ্দেশ্যে এখন গরুটা বিক্রি করার প্ল্যানিং করতেছি। আর গরুর ঘাস কাটতে আরকি আসছি কবরস্থানে। তো বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি বা রাজনীতির যে পরিস্থিতি দেখতেছি, মানে কাদা ছুড়াছুড়ির রাজনীতি দেখতেছি। মানে এই অপরকে, এ অপরকে, জামাত বিএনপিকে, বিএনপি জামাতকে, এনসিপি বিএনপিকে মানে কাদা ছুড়াছুড়ির রাজনীতি দেখতেছি। আর বিএনপির কিছু বিতর্কিত কাজও আছে লাইক নীলিফামার চৌধুরী মনি মেবি একজন বিএনপি নেত্রী। উনারা ধর্মকে মানে মানে ধর্মই মনে করতেছে না। 80% মুসলিম। যদিও তথাকথিত 90% মূলত 9% ও মুসলিম মনে হয় না দেশে আছে। যদি থাকতো তাইলেও নীলিফামারদের মতো নেত্রীরা এইরকম কুৎসিত মন্তব্য করতে পারত না। লাইক রিসেন্টলি তারপর পাপিয়া নামে একজন নেত্রী আছে উনি নির্বাচনী প্রচারণার আগে একবার বলেছিল যে ধর্মের জন্য ইসলাম বড়ই ক্ষতিকর। মানে এগুলা কথা বলতে পারত না। আচ্ছা যাই হোক ওরা বিএনপি তারা কোনো কিছু এটা নিয়ে প্রতিক্রিয়া দেখাইতেছে না। ওইটা তাদের ব্যক্তিগত বিষয় বা তারা জানে ওইটা আমাদের কিছু করারও নাই। আমি মূল কথায় আসি। বাংলাদেশ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলে গেছিলেন। উনি হাদিসে এখনো উল্লেখিত আছে যে মুসলমানদের সাথে হিন্দুত্ববাদের একটা যুদ্ধ হবে। তো যে একটা বিশ্বের পরিস্থিতি বা বর্তমান পরিস্থিতি ইন্ডিয়া বাংলাদেশের পরিস্থিতি বা ইন্ডিয়ার পরিস্থিতি তাদেরকে বুঝে দিতেছে যে ওই উম্মত গুলা মনে হয় আমরাই। আল্লাহ হয়তোবা ওই সৌভাগ্যটা আমাদেরই দিছে যে আমরা হয়তোবা ওই যুদ্ধে শামিল হতে পারবো এরকম একটা পরিস্থিতি দেখতে পারতেছি সামনে। তো বাংলাদেশের এটা নিয়ে খুব তাড়াতাড়ি এটা নিয়ে প্রস্তুতি দরকার। আ প্রধানমন্ত্রী তারেক রহমানকেও বলব যে কাদা ছুড়াছুড়ি রাজনীতি ছাড়েন। আ ওইগুলা ছাইড়া বাংলাদেশের ভবিষ্যৎটা সুন্দর হোক। এটা নিয়ে পরিকল্পনা করেন। কারণ বলা যাইতেছে না যে বাংলাদেশ কিন্তু আগামী ফিলিস্তিন হয়ে যেতে পারে। আগামীর গাজা হয়ে যেতে পারে বাংলাদেশ। ইন্ডিয়ার বর্তমান পরিস্থিতি থেকে বোঝা যাইতেছে ইন্ডিয়াতে খুব বেশি মুসলমানদের নির্যাতন করা হইতেছে। যা গাজওয়াতুল হিন্দের আভাস পাওয়া যাইতেছে। তো আমি সরকারের কাছে এটা নিয়ে খুবই আবেদন করব। আর আ যারা বর্তমান মন্ত্রী বা এমপিরা আছে তাদেরকে বলব যে আ আওয়ামী লীগের মতো চুরিদারি নিয়ে ব্যস্ত হয়ে যায়েন না, কোটি, কোটি টাকা আত্মসাতে ব্যস্ত হয়ে যান না, দেশের উন্নয়ন করেন। কারণ আমি যে কবরস্থানটাতে আছি দেখেন এখানে মনে হয় হাজার, হাজার মানুষ শায়িত আছে। অনেকেই অনেক টাকাওয়ালা ছিল। কেউ থাকে নাই। এটা সত্য। এটা একদম অপ্রিয় সত্য। আপনার এটার কাছে অপ্রিয় হতে পারে কিন্তু এটাই সত্য। কেউ এখানে থাকে না। একদিন আপনিও মারা যাইবেন। আ তো এই যে টাকা-পয়সা আত্মসাৎ করবেন বা চুরি করবেন, দাড়ি করবেন, তো কোন লাভ হবে না। সাময়িক দুনিয়াতে একটু সুখ পাবেন ঠিক আছে। কিন্তু মারা যাওয়ার পরে এই কবরস্থানে আসবেন, তারপর আল্লাহ ভালো জানে। তো আর আওয়ামী লীগের নেতাকর্মীদের বলব দেখেন, আওয়ামী লীগ মানে আপনি কি কারণে আমারে আগে এটা এক্সপ্লেইন করেন যে আমি আওয়ামী লীগ এই কারণে করি। দেখেন প্রথমত ১৪০০ প্লাস খুন। একটা খুনি দলকে কিভাবে আপনি সাপোর্ট করবেন? এটা আপনি একটাবার ভাবেন যে ১৪০০ প্লাস খুন। এরপর লক্ষ, লক্ষ টাকা পাচার। লক্ষ, লক্ষ না লক্ষ কোটি টাকা পাচার। কোটি, কোটি একদম কোটি, কোটি। আপনার নেতা, আপনার নেত্রী শৌখিন লাইফ বিদেশে আলিশান লাইফ জিতেছে। খুবই আলিশান মানে এত লাক্সারি মানে বইলা বোঝানো যাবে না। কিন্তু আপনি এখানে মাইর খাইতেছেন। একটা ব্যানার নিয়ে মিছিলে নামছেন, মাইর খাইতেছেন। কোন দরকার আমি নিজের খেয়ে অন্যের জন্য মাইর খাবো? যদি আজকে আপনারা আন্দোলন করেন, সরকার বিএনপি সরকার জামাত এরারা হয়ে আবার আওয়ামী লীগরে আনেন। আওয়ামী লীগের ওই নেতারাই আইসা আবার আপনাদের উপরে কর্তৃত্ব করবে। আপনারা বড়জোরে ওই চাঁদাবাজি করবেন, বন্দুক ঠেক দিয়া মানুষের জায়গা দখল করবেন। বেশি আর কিছু পারবেন না। ওই বড়, বড় নেতারাই আইসা বড়, বড় পদ পাবে। শেষ। দ্যাটস ইট। আপনি কিচ্ছু পাবেন না ভাই। আপনি যে এইগুলা করতেছেন আপনি কিচ্ছু পাবেন না। তাদের যে ধর্মবিরোধী কাজগুলা ওগুলা দেখাই যাইতেছে। ২০১৩ সালে যে এই যে মানুষগুলা মারা হলো একজনও কিন্তু মানে ধর্মের বাইরের না। সবগুলাই মুসলমান আর ধর্মপ্রাণ মুসলমান সবগুলা। যাদেরই
2013 সালে মে মাসে মারা হইছে। আজকে রানিং মে মাস। আমি মে মাসে ভিডিওটা বানাই মানে ঐদিনই ভিডিওটা বানাই নাই। ভাবলাম যে আমি আরো কিছুদিন পরে বানাই, সুন্দর করে বানানোর চেষ্টা করব। আর তো একদম ডাইরেক্ট কট্টরপন্থী বিজেপি, যা হিন্দুত্ববাদ আরকি। ওরা মুসলমানদের দেখতেই পারে না বা মুসলমানের সাথে খুব বেশি তাদের একটা দ্বন্দ্ব। তো ওই ওই দলের একজন নেতা মেবি সুধীন্দ্র অধিকারী, I don't know, ওর নাম ভুলে যাই আমি বা জানি না। তো ও যখন পশ্চিমবঙ্গে নির্বাচনে পাস করে, আমাদের বাংলাদেশের মুসলমান ভাইয়েরা খুব উল্লাস করতেছে। কিন্তু ওইদিন যেদিন উনি নির্বাচনে বিজয় হইছে, ওই দিনে হাজার, হাজার বাড়িঘরে হামলা করা হয়েছে মুসলমান। মসজিদ ভাঙ্গা হইছে। এর আগেও এইগুলা মানে ভারতে এটা নিত্যদিনের কাজ। মসজিদ ভাঙ্গা, মুসলমানদের হেনস্থা করা। আপনি মুসলমান হয়ে কিভাবে একটা এইরকম হিন্দুত্ববাদীকে সাপোর্ট করেন? কিভাবে, আমরা এটা একটু এক্সপ্লেইন করেন। আমি অনেক দেখছি। আপনি তো নাস্তিকের পরিচয় দিতেছেন এইগুলা কইরা। একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমান ভাই যখন বিপদে, তখন আমরা ওদের পাশে দাঁড়ানো। আমাদের উপর যুদ্ধ ফরজ। আমাদের উপর যুদ্ধ এখন ফরজ। কিন্তু আমরা তো বীরের জাতি থেকে এখন কাপুরুষের জাতি পরিণত হয়ে গেছি। ইনশাআল্লাহ আমরা আবার ফিরবো। আবার ঘুরে দাঁড়াবো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যেহেতু, সেহেতু আমরা আবার ফিরে দাঁড়াবো, ঘুরে দাঁড়াবো। কিন্তু এখন তো আমরা কাপুরুষ হয়ে গেছি। আমরা ওদের দাসত্ব করতেছি। আর এই দেশে, বাংলাদেশে যে অবস্থা, যে খুব বেশি ধর্ষণ বাড়ছে, খুব বেশি খুন হইতেছে। প্রতিদিন খুন আর ধর্ষণ। নিউজ ফিডে Facebook, YouTube, Instagram যেকোনো ফিডেই ঢুকি। খুন, ধর্ষণ একদম নিত্যদিনের কাজ। চাঁদাবাজি, হামলা, মামলা নিত্যদিনের কাজ হয়ে গেছে। তো আমি একটা কথা বলি কি, যে গণতন্ত্র দিয়ে কোনদিন মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যাবে না। এটা অপ্রিয় হলেও সত্য। গণতন্ত্র দিয়ে কোনদিনই সম্ভব না যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আপনাকে অবশ্যই শরিয়াতন্ত্র আনতে হবে বা শরিয়াতে বিশ্বাস করতে হবে। মির্জা ফখরুলের মতো বলতে পারবেন না যে আমি শরিয়া বিশ্বাস করি না, শরিয়া আইনে বিশ্বাস করি না। আ উনি এই কথাটা বলছে, আমি স্পষ্ট মনে আছে। তো এইরকম বলা যাবে না যে আমি শরিয়াতে বিশ্বাস করি না। অবশ্যই শরিয়া আইনে বিশ্বাস করতে হবে। আপনি দেখেন আফগানিস্তানে এখন দোকানপাট ওপেনলি খোলা থাকে। মানুষ আসে টাকা দিয়ে, জিনিস কিনে টাকা দিয়ে যায়। ওপেন খোলা থাকে, কোনো মানে কেউ বসে থাকা লাগে না। কিন্তু বাংলাদেশের দোকানদার থাকা সত্ত্বেও চুরি হয়ে যায়। আইসা বন্দুক দেখাইয়া টাকা নিয়ে যায়গা। ছুরি দেখাইয়া কিশোর গ্যাং তো খুব বেশিই বাড়ছে। আজকে একটু আগে আমি নিউজে দেখলাম যে যমুনা টিভি নিউজ করছে যে কিশোর গ্যাং খুব বেশি বাড়ছে ইদানিং। মিরপুর ১০-এর বিহারি ক্যাম্প। এখানে দিনে দুপুরে চলছে মাদক কেনাবেচা। এই মাদক ব্যবসা আর চাঁদাবাজি ঘিরেই মিরপুরে গড়ে উঠেছে একাধিক কিশোর গ্যাং। প্রতিনিয়তই তাদের অত্যাচারে আতঙ্কে থাকেন স্থানীয়রা। খুবই বেশি। তো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে আমি মনে করতেছি বাংলাদেশ এখন সবকিছুর পরে আগে সামরিক দিক দিয়ে উন্নত করতে হবে। সামরিক আর শিক্ষা খাত। শিক্ষা যদি উন্নত হয় আর সামরিক খাত যদি উন্নত হয়, তাহলে মোটামুটি বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে। ইন্ডিয়ার সাথে আমাদের মানে একদম যে শত্রুতা করে ফেলতে হবে তাও এমন না। আবার একদম বন্ধুত্ব, একদম বা আওয়ামী লীগের মতো দিয়ে দিলেও হবে না। স্বার্থে, রাষ্ট্র চলে স্বার্থে। ইন্ডিয়ার সাথে যখন আমরা স্বার্থে মিলবে তখন আমরা কাজ করব। স্বার্থ মিলে নাই, শেষ। তোমার সাথে আমার দরকার নাই। এমন হতে হবে। আর ওই যে এখন আরেকটা বিষয় কি, এখন ওই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যে উদ্বোধন হইছে। তো এটা এখন মানে একজন আইয়া বলতেছে যে আওয়ামী লীগ সরকার মানে শেখ হাসিনার সরকার করে গেছে। একজন বলতেছে তারেক রহমান করতেছে, আরেকজন বলতেছে যে জনগণের টাকা দিয়ে করতেছে। বা এই জিনিসটা যতদিন থাকবে ততদিন দেশ উন্নত হতে পারবে না। যে এ করছে, সে করছে, অমুক করছে, তমুক করছে। বা কেউ করে নাই। সবগুলা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে হইতেছে। আপনার ট্যাক্সের টাকা। আপনি বলবেন আমি কিভাবে ট্যাক্স দিই? ভাই আপনি যেই জিনিসই কেনেন ওইটার উপরেই ট্যাক্স বসানো সরকারের। ওইটাতেই আপনি ট্যাক্স দিতেছেন। ওই টাকাটা কোম্পানি দেয় না। ওইটা আপনারই দিতে হয়। যে ভ্যাট ট্যাক্স বসানো থাকে ওইটা আপনারই দিতে হয়। সো আপনার ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে এগুলা হইতেছে। অমুক সরকার তমুক সরকার করে নাই। সো বিএনপি সরকারকে বলব যে আপনারা সরকার তো পাইছেন।
হ্যাঁ, আপনারা চালান ৫ বছর। ৫ বছর আপনারা উন্নয়ন করেন। এমন বাটে মানে কাদা ছুড়াছুড়ি রাজনীতি ছাইড়া এমন বাটে উন্নয়ন করেন দেশকে যাতে আগামী ৫ বছর পরে মানুষ নিজে আপনাদের ভোট দেয়। এমন বাটে উন্নয়ন করুন। মানুষ যদি আপনাকে বলে যে, "ও চোর।" তা আলহামদুলিল্লাহ আমি চোর। আপনি সইরা যান। আপনি ওই যে চোর বলছে ওরে এমন বাটে উদ্বুদ্ধ করেন বিএনপির প্রতি যে ও আর নেক্সট টাইম চোর বলে না। ও বলে, "না বিএনপি একটা ভালো সরকার। বিএনপি একটা ভালো সরকার গঠন করে গেছে।" খুব ভাল লাগছে উনাদের উন্নয়ন দেখে। হাসিনার ওই অবকাঠামো ঠুনকো উন্নয়ন দেখে যাতে মানুষ আগে যেমন বলছে যে হাসিনার উন্নয়ন দেশ, উন্নয়ন দেশ। কিন্তু ঠুনকো, একদমই ঠুনকো। মানুষ এটা বুঝে। আপনি যতই বলেন উন্নয়ন, উন্নয়ন। মানুষ এটা বুঝে যে ঠুনকো এগুলা উন্নয়ন ঠুনকো। যদি আরেকটা বিষয় যে সরকারকে আমি বলতে চাই যেগুলা মানে মেইন একদম খুব বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে কৃষি খাতে উন্নয়ন করা। কৃষি খাতটা এখন আমাদের জন্য খুবই জরুরি। দেখেন জাপান, চায়নার মতো দেশগুলা কৃষক থেকে দ্বিগুণ দাম দিয়ে ফসল কিনে। দ্বিগুণ দাম দিয়ে তারা ফসল কিনে সরকার কৃষকদের। কেন কিনে? কারণ তারা জানে যে কৃষক যদি আজকে ন্যায্য মূল্য না পায় তখন সে কৃষিকাজ ছেড়ে দিবে আস্তে, আস্তে। কারণ আমি এখানে ন্যায্য মূল্য পাইতেছি না তখন আমি কৃষিকাজটা ছেড়ে দিব। তো কৃষক থেকে ন্যায্য মূল্যে সরকার এগুলা কিনুক। সরকার কিছু লসে দেশের ভিতর পরিচালনা করুক। সমস্যা নাই তো। কিন্তু কৃষিকাজটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু অনেক বড় একটা সমস্যার সম্মুখীন হতে হবে দেশকে। বিশ্ব ৩য় যুদ্ধ যদি শুরু হয়ে যায় তখনও আপনার খাদ্য সংকট থাকবে না যদি আপনার উৎপাদন থাকে। আর যদি উৎপাদন না থাকে আপনি শুধু কম দামে বাইরে থেকে আমদানি করতে থাকেন, তখন কৃষকরা তো আস্তে, আস্তে কৃষি ছেড়ে দিবে আর তখন উৎপাদন হবে না। আর তখন খাদ্য সংকট দেখা দিবে। তো কৃষিকাজেও খুব বেশি উন্নয়ন করার চেষ্টা করেন। ভালো, ভালো অফিসার নিয়োগ দেন। ঠুনকো এগুলা মানে টেবিলের নিচে দিয়ে টাকা দিয়ে তারপর উন কৃষি উন্নয়ন করা যাবে না। এগুলা সম্ভবই না। এটা একদম ঠুনকো। তো পরিশেষে আমি সরকারের কাছে একদম বিনীত আবেদন যে দেখেন, আজকের মানে ওই যে নিজামী যে এমপি, উনার পুরো নামটা আমার মনে নাই। উনি বলছে যে, "কাদা ছুড়াছুড়ি রাজনীতি ছাড়ি, একে অন্যের দোষ দেওয়ার রাজনীতি ছাড়ি। ছেড়ে এসে আমরা নিজের নিজ স্বার্থে না, দেশের স্বার্থে কাজ করি।" পরিশেষে আমি একটা কথাই বলব, ইন্ডিয়া বাংলাদেশের জন্য খুবই বড় হুমকি। তারা ওপেনলি বাংলাদেশকে থ্রেট দিতেছে যে, বাংলাদেশকে গাজার মতো বানাবে। তাদের সাথে ইসরায়েলের ভালো সম্পর্ক। তো তারা ওই পরিকল্পনাই করতেছে। তো ইন্ডিয়ার সাথে এত ইন্ডিয়া প্রেমী হইয়েন না। আর পাকিস্তানের সাথেও একদম মানে বিচ্ছেদ শত্রুতার সম্পর্ক হয় না। দেখেন তারা ভুল স্বীকার করছে। হ্যাঁ, ৭১ এ এমন হইছে তারা ভুল স্বীকার করছে। কিন্তু এর জন্য যে আপনি সারাটা জীবন আর ৭১ নিয়ে পইড়া থাইকেন না ভাই। দুনিয়া আপডেট হয়। মানুষ স্বার্থের জন্য সবকিছু করে। স্বার্থের জন্যই সবকিছু। আমেরিকা, জাপানের হিরোশিমায় অ্যা ব বোম্বারিং করছে। মানুষ কত মানুষ মারা গেছে। জাপান সে নিজের স্বার্থে আবার আমেরিকার সাথে অ্যালাইন করছে না? তো ভাই নিজ স্বার্থে শত্রুর সাথেও অ্যালাইন করা যায়। যখন স্বার্থটা আমার নিজেরও হয়। এমনই। তারা আমাদের কাছে ১৯৭১ এ হারছে পাকিস্তান। আমরা বিজয়ী হইছি। বিজয়ী হয়ে লাভ কি হইছে? তারা ঠিকই সামরিক খাতে উন্নত হইছে। তারা ইন্ডিয়াকে হুমকি দিতে পারে। ইন্ডিয়া কয়দিন আগে একটা ক্ষেপণাস্ত্র ওইটা কতটুকু সত্য আমি জানি না। তবে এমনই আমি মানে নিউজ পেজ থেকে পাইছি যে একটা ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে বাংলাদেশের আকাশে। এই জায়গায় যদি পাকিস্তানের আকাশে করা হতো, পাকিস্তান নিশ্চয়ই এর একটা পাল্টা জবাব দিত। একটা পাল্টা বিবৃতি দিত। কিন্তু বাংলাদেশ কিছুই করতে পারল না। আফসোস নিজের জন্মভূমি নিয়ে। শুভেন্দ্র অধিদপ্তরি না কি জানি ওই যে পশ্চিমবঙ্গের উনি বলছে যে হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী। এইটা নিয়েও বাংলাদেশের সরকার কোনো প্রতিক্রিয়া দেখা হলো না। তার মানে কি বর্তমান সরকার অবৈধ? ইউনূস সরকার অবৈধ? এর কথা এটাই বুঝাইতেছে ইউনূস সরকার বর্তমান সরকার অবৈধ। পরিশেষে বাংলাদেশ সরকারকে বলব যে নিজ স্বার্থে না দেশের স্বার্থে কাজ করেন। নিজ স্বার্থে কাজ করলে দেশের উন্নয়ন হবে না। এটাই সত্য, এটাই বাস্তব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।